নমস্কার বন্ধুগণ, আমি অর্ক অ্যান্ড টিডিওসির অর্ক। আজকে আমরা চলে এসেছি সিনেলোচনার অষ্টম এপিসোডে। অষ্টম এপিসোড মানে আমরা মোটামুটি একটা অধ্যায় আমরা কভার করে ফেললাম। মানে পরপর 7 দিন, তারপরে আজকে অষ্টম এপিসোড। টানা আমরা 2 মাস সিনেলোচনা করছি এবং আগের এপিসোডে আমরা কথা বলেছিলাম বিভিন্ন বাংলা থ্রিলার নিয়ে। এবং আগের এপিসোডে বিভিন্ন বাংলা থ্রিলার নিয়ে কথা বলতে গিয়ে আমি দেখেছি যে এত কিছু বলতে বলতে বেশ কিছু আমরা মিসও করে গেছি আমি। যেমন সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো 3টে থ্রিলার আমি এই এপিসোডের শুরুতেই আপনাদেরকে একটু সাজেস্ট করে দিই, তারপর আমরা আজকের এপিসোডে চলে যাব। প্রথম থ্রিলার হচ্ছে উত্তম কুমারেরই অভিনীত, সুপ্রিয়া দেবী অভিনীত মন নিয়ে ছবিটি। এটা একটি সাইকোলজিক্যাল থ্রিলার। আরেকটি ছবি, সেটিও একটি সাইকোলজিক্যাল থ্রিলার, সেটা হচ্ছে উত্তম কুমার অভিনীত, সুপ্রিয়া দেবী অভিনীত এবং অনিল চট্টোপাধ্যায় অভিনীত অগ্নি সংস্কার। আর একটা ছবি যেটা একটা মিস্ট্রি থ্রিলার এবং অ্যাডভেঞ্চার জোনে অপারেট করে, সেই ছবিটা খুব ভালো ছবি। সেই ছবিটার নাম হচ্ছে সবুজ দ্বীপের রাজা। এই 3টে ছবি, এই 3টে আমার দেখা ছবি এবং এই 3টে আমি মিস করে গেছি। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং এই 3টে ছবিও খুব ভালো ছবি, আপনারা অবশ্যই দেখুন। যদিও আমি বলবো যে মন নিয়ে বা অগ্নি সংস্কার, এই দুটো ছবি কিন্তু মেইন স্ট্রিম বাংলা ছবির যে ট্রোপ গুলো আছে সেগুলোকে ফলো করেই এগোয়। যদিও মন নিয়ের গল্পটা প্রচন্ড ইন্টারেস্টিং গল্প, আবার কিন্তু অগ্নি সংস্কারের গল্পটা অতটা ইন্টারেস্টিং না হলেও যে অভিনয়টা অনিল চট্টোপাধ্যায় করেছিলেন একটা সাইকোপ্যাথ চরিত্রে, এবং যেখান থেকে যেখানে যাচ্ছে বিষয়টা, সেটা খুব ইন্টারেস্টিং এবং সেটা খুব ভালো। এবং সবুজ দ্বীপের রাজা আপনারা অনেকেই দেখেছেন, তপন সিংহের ছবি এবং কাকাবাবুর একটি অ্যাডভেঞ্চার থেকে নিয়ে সেটাকে নিজের মতো করে চেঞ্জ করে অ্যাডাপ্ট করে বানানো। এবং জাহাজের একটা পর্ব উনি দেখিয়ে দিয়েছিলেন ছবিটার মধ্যে, যেটা অরিজিনাল গল্পে একটা প্লেনের মধ্যে ছিল। সেটার জন্য জাহাজের পর্বটা দেখানোর ফলে আরো বেশি অ্যাডভেঞ্চারটা যেন বেড়ে যায়। তো সেই জন্য খুব ভালো ছবি সবুজ দ্বীপের রাজা, এটাও অবশ্যই দেখুন। এবং 3টে ছবি আপনারা হয়তো ইউটিউবে পেয়ে যাবেন। তো এইটা দিয়ে আমরা আজকের আমাদের অষ্টম এপিসোড শুরু করতে চলেছি। এবং অষ্টম এপিসোডে আমরা কথা বলবো বাংলা সিনেমারই, এই যে পুরনো বাংলা সিনেমা থেকে এখনকার বাংলা সিনেমা, এই বাংলা সিনেমার কমেডি। এবং কমেডি তো বিশাল বড় একটা জোন। কমেডি নিয়ে যদি আমরা আজকে কথা বলতে শুরু করি, বাংলা সিনেমায় এত কমেডি তৈরি হয়েছে এবং এত ভালো ভালো কমেডি তৈরি হয়েছে, ওটা 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও হবে। তো আমরা সেই জায়গায় থাকছি না, সেই জায়গায় যাচ্ছি না। আমরা যেটা করছি, আমরা কমেডির একটা সার্টেন জনরাতে চলে আসি। কমেডির একটা সার্টেন জনরা হচ্ছে স্যাটায়ার। যে স্যাটায়ারটা ইউজুয়ালি আমরা যেটা ভুল করে থাকি, যে স্যাটায়ার কিন্তু এমন একটা জনরা নয় যেটা আমাদেরকে সবসময় হাসাবে। স্যাটায়ার কিন্তু আমাদের কাঁদাতেও পারে, স্যাটায়ার কিন্তু আমাদের রাগাতেও পারে। তো এই স্যাটায়ার জনরাতে বাংলা ছবিতে কত ধরনের কাজ হয়েছে সেইটা নিয়েই আমরা আজকের এপিসোডটা করব। এবং বিভিন্ন স্যাটায়ারকে আমরা এক্সপ্লোর করতে 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 যাবো এই এপিসোডে। তো প্রথমেই আপনাদেরকে আমি বলে রাখি যে আমরা একটু বিবর্তনটা দেখতে দেখতে যাব এবং কিভাবে বাংলা সিনেমায় স্যাটায়ারটা এলো, বাংলায় স্যাটায়ার কিভাবে এলো এবং স্যাটায়ার কোথা থেকে আসছে, এই পুরো বিষয়টাই আমরা দেখতে দেখতে একটু একটু করে এগোতে এগোতে যাব। এবং স্যাটায়ারের বিভিন্ন টাইপ হয়, সেই বিভিন্ন টাইপে বাংলাতে কি কি কাজ হয়েছে আজ পর্যন্ত, সেটাই আমরা এক্সপ্লোর করতে করতে যাব। তো শুরু করা যাক আজকের এপিসোডটা। আমি এই স্যাটায়ার টার্মটা একটা গ্রিক টার্ম থেকে আসছে, এই হ্যান ত্যান এগুলোতে আমি যাচ্ছি না। হ্যাঁ, যাবতীয় টার্ম সবই কোনো গ্রিক বা লাতিন টার্ম থেকে অরিজিনেট হয়। তো সেই জিনিসে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, আমার বক্তব্য যে স্যাটায়ারের অরিজিনেশনটা কোথা থেকে হচ্ছে। মানে এই যে স্যাটায়ার মানে এমন একটা বিষয় যেটা একটা খুব সিরিয়াস বিষয়কে নিয়ে আপনারা একটা মকারি করে দেখবেন, এই জিনিসটার অরিজিনেশনটা কোথা থেকে হচ্ছে। তো এনশিয়েন্ট ইজিপ্ট থেকে আমরা দেখছি স্যাটায়ারের এক্সিস্টেন্স শুরু হচ্ছে। কিভাবে না, এনশিয়েন্ট ইজিপ্টে আমরা কিছু টেক্সট পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি আমরা যে ওখানে যারা ওই হাইরোগ্লিফিক স্ক্রিপ্ট লিখতেন তাদের সঙ্গে অন্যান্য প্রফেশন, সেটা একটা প্রফেশন ছিল, যারা হাইরোগ্লিফিক স্ক্রিপ্ট লিখতেন তারা একটা প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের সঙ্গে অন্যান্য প্রফেশনের যারা যারা লোকজন, মানে ধরুন ডাক্তার
বা ধরুন টিচার, তাদের সঙ্গে এই যে স্ক্রাইবদের যে প্রফেশনের কতটা ডিফারেন্স, হার্ডশিপের ডিফারেন্স, সেইটাকে মক করে একটা লেখা হয়েছিল। সেটা আবার পরবর্তীকালে আমরা গ্রিসে দেখতে পাই। এবং এই সমস্ত, যেহেতু এরা অনেক বেশি আরবানাইজ ছিল, অনেক বেশি ডেভেলপ ছিল সভ্যতার দিক থেকে, তাই জন্য আমরা প্রথমেই এই গ্রিস বা রোমেই কিন্তু এই বিভিন্ন ধরনের জনরার জিনিসের এক্সিস্টেন্স দেখতে পাই, কারণ গ্রিসে একটা রাইজ অফ ইন্টেলেকচুয়ালস হয়েছে, ইভেন রোমেও হয়েছে। তো সেই জন্য আমরা পরবর্তীকালে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে গ্রিস থেকে ক্রমাগত রোমে স্যাটায়ারের মানে একটা ফর্মাল মানে একটা এক্সিস্টেন্স হচ্ছে আর কি। গ্রিসে স্যাটায়ার রয়েছে, কিন্তু সেটাকে আমরা স্যাটায়ার বলে জানতে পারছি না, সেটাকে আমরা একটা ওল্ড কমেডি বলি বা এক ধরনের মকিং কমেডি বলি, মকারি বলি। কিন্তু স্যাটায়ারের ফর্মাল এক্সিস্টেন্স শুরু হচ্ছে কিন্তু রোম থেকে। এবং সেইটাকে একজন কবি, তার নাম আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেই ভদ্রলোক, তিনি এটাকে মানে ফর্মালি স্যাটায়ারটাকে রোমে একটা উপস্থাপিত করছেন বলা যেতে পারে, এবং সেটাকে আরো ভালো করে মানে যুগোপযোগী করে তুলছেন হোরেশিয়াস বলে একজন রোমান স্যাটায়ারিস্টও বলা যেতে পারে, ফিলোসফারও বলা যেতে পারে, পোয়েটও বলা যেতে পারে। তো ওই ভদ্রলোক, উনি তার বিভিন্ন স্যাটায়ার্স দিয়ে উনি আরো বেশি রিফাইন করে তুলছেন তার আগের ফর্মটাকে। তো হোরেশিয়াস উনি স্যাটায়ারের একজন বিরাট বড় নাম। তো সেইখান থেকে ধীরে 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 সংস্কৃত, আরো মিডিয়েভাল ইসলাম থেকে আরো বিভিন্ন জায়গা থেকে ধরে 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 অনেক জল বয়ে গিয়ে অবশেষে এসে ভারতবর্ষে সংস্কৃতে এসে স্যাটায়ারের প্রহসন হিসেবে স্যাটায়ারের এক্সিস্টেন্স শুরু হচ্ছে, যেখানে হাস্যরস নিয়ে ওরা খেলা করে। তো আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে স্যাটায়ার কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, একেই কি বলে সভ্যতা, যেটাকে আমরা প্রহসন বলি, উনি কিন্তু লিখেছেন। তার আগেও স্যাটায়ারের এক্সিস্টেন্স ছিল। রামনারায়ণ তর্করত্ন বলে একজন সাহিত্যিক ছিলেন, উনি কুলিনকুল সর্বস্ব বলে এই ব্রাহ্মণ সমাজকে মক করে একটা স্যাটায়ার লিখেছিলেন। এইভাবে ধীরে 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 স্যাটায়ার কিন্তু বাংলা কালচারে প্রবেশ করতে থাকে। এবং আপনারা দেখতে পারবেন যে পুরোনো দিনে মেইনলি কিন্তু এই লাইট হার্টেড কমেডি, মাইথোলজি এবং বিভিন্ন ধরনের আপনি ড্রামা ছবি দেখতে পাবেন। এই লাইট হার্টেড কমেডির মধ্যে স্যাটায়ারেরও এক্সিস্টেন্স রয়েছে, খুব সূক্ষ্মভাবে রয়েছে। মানে ধরুন ওভারঅল একটা কমেডি ছবি, তার মধ্যে সূক্ষ্মভাবে মাঝে 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 স্যাটায়ার। যেমন ধরুন এখন আপনি যদি রাজকুমার হিরানির ছবি দেখেন, রাজকুমার হিরানির ছবি আপাতভাবে একটি ওভারঅল লাইট হার্টেড কমেডি ছবি, কিন্তু তার মধ্যে ছোট ছোট এলিমেন্টস আছে স্যাটায়ারের। যেমন পিকেতে কিছু এলিমেন্টস আছে, বা ডাঙ্কিতেও আপনি দেখবেন যে একটা ন্যাশনাল অ্যান্থেমের সিন আছে, যেটা একটা স্যাটায়ারিক্যাল সিন, হোরেশিয়ান স্যাটায়ারকে ফর্মটাকে মেনে ওটাকে বানানো হয়েছে। তো সেই ফর্মগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু এই যে বিভিন্ন ধরনের স্যাটায়ার হচ্ছে, এর এক্সিস্টেন্স কিন্তু বাংলাতে 1921 সালে শুরু হয়ে গেছে। মানে one of the earliest comedy films made in Bengal was a satire. তার মানে কি, বাংলার মধ্যে কিন্তু স্যাটায়ারের একটা প্রবণতা রয়েছে। মানে যে কোনো জিনিসকে একটা কমিক্যালি মক করার একটা প্রবণতা বাঙালিদের মধ্যে রয়েছে। এই ছবিটার মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই, যেটা ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি এবং নীতিশ লাহিড়ীর পরিচালনায় বিলেত ফেরত 1921 সালের ছবি। এটা হচ্ছে প্রথম ভারতীয় অবশ্যই প্রথম ভারতীয় স্যাটায়ার চলচ্চিত্র, এটাই। তো আপনি বুঝতে পারছেন যে বাংলাতে 1921 সালে স্যাটায়ারের শুরু হচ্ছে। মানে বিলেত ফেরত জিনিসটা অ্যাকচুয়ালি মক করছে কাকে, এটা কিন্তু পুরো একদম পিওর অ্যারিস্টোফ্যানিস, এবং তার আগে চার্লি চ্যাপলিন যে ধরনের স্যাটায়ার করছেন, বিভিন্ন ফর্মেটিভ জিনিসগুলোকে, মানে ওই ফিজিক্যাল কমেডি গুলোকেই ইনকর্পোরেট করে একটা সোশ্যাল স্যাটায়ার বলে দেওয়া, যেটা চার্লি চ্যাপলিন করে থাকতেন বা বাস্টার কিটন করে থাকতেন, সেটাই ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি উনি পশ্চিমবঙ্গে করছেন বা বাংলাদেশে করছেন ওনার এই 1921 সালে বিলেত ফেরত ছবি দিয়ে।
উনি দেখাচ্ছেন একজন বিলেত থেকে ফিরে আসা লোক, সে কিভাবে নিজের রুটস গুলোকে ভুলে গেছে এবং সেইটার মাধ্যমে একটা সোশ্যাল স্যাটায়ার উনি এস্টাবলিশ করতে চাইছেন, যেটা তো দুর্দান্ত ছবি। মানে আপনারা কিছু এখনো সিন দেখতে পাবেন, পুরো ছবিটা কিছুদিনের জন্য ছিল, কিন্তু এখন বোধহয় গোটা ছবিটা নেই, কিছু সিন আপনারা চাইলে দেখতে পারেন এখনো। ভীষণ ভীষণ মানে চ্যাপলিন এবং বাস্টার কিটন ঘেঁষা ছবি, কিন্তু আপনি ওই মানে ট্রিটমেন্টটা ওটা হলেও মানে মেইন যে ক্রাক্সটা সেটা খুবই ওই সময়কার যে বাঙালি কালচার, মানে ব্রিটিশ কলোনিজম চলছে, তো ওই সময় বিলেত থেকে ফিরে আসা লোক সে যখন রুটসটা ভুলে গেছে, তার কি মানে সে কিভাবে খাবি খাচ্ছে সমাজের সাথে, তাই নিয়ে একটা দুর্দান্ত সোশ্যাল স্যাটায়ার। এবং অবশ্যই ছবিটা যদি কখনো সুযোগ হয়, কোথাও দেখার সুযোগ হয়, দেখুন। তো বিলেত ফেরত হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট বাংলা স্যাটায়ার। কিন্তু এবার স্যাটায়ার তো আর কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে না বাংলা, এরপরে হয়তো বেশ কিছু স্যাটায়ার তৈরি হয়েছে যেগুলো আমি দেখিনি বা আমার নজর থেকে বেরিয়ে গেছে রিসার্চের সময়। কিন্তু আমি যদি বলি যে এরপর বাংলায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্যাটায়ার হচ্ছে পরশ পাথর, যেটা একটা সার্টেন ফর্ম অফ স্যাটায়ারকে মেনটেন করে কিন্তু তৈরি। তো এইখান থেকে আমরা চলে আসব যে স্যাটায়ার অ্যাকচুয়ালি 3 ধরনের হয়। আপনারা যদি স্টুডিও বাইন্ডার বলে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখেন, আপনারা ওখানেও দেখতে পাবেন যে ওখানেও বলে রেখেছে যে স্যাটায়ার মেইনলি 3 ধরনের হয়। প্রথম ধরনের স্যাটায়ার হচ্ছে হোরেশিয়ান স্যাটায়ার, আরেক ধরনের স্যাটায়ার হচ্ছে জুভিনেলিয়ান স্যাটায়ার, আরেক ধরনের স্যাটায়ার হচ্ছে আপনার মেনিপিয়ান স্যাটায়ার। তো হোরেশিয়ান স্যাটায়ার, জুভিনেলিয়ান স্যাটায়ার আর আপনার মেনিপিয়ান স্যাটায়ার। তো এই যে অ্যারিস্টোফ্যানিস আমি বলছিলাম একটু আগে, তো এই অ্যারিস্টোফ্যানিস যে ধরনের স্যাটায়ার লিখতেন, সেই পার্টিকুলার ধরনের স্যাটায়ারকে আরো রিফর্ম করে, রিফাইন করে, সুন্দর করে রোমে প্রেজেন্ট করেছিলেন এই রোমান পোয়েট হোরেস। এই হোরেস ভদ্রলোক উনি কি করতেন, উনি সমাজে খুব সিরিয়াস সিচুয়েশন গুলো নিতেন এবং সেটাকে খুব লাইটলি মক করে একটা অপটিমিস্টিক ভাবে জিনিসটাকে দেখাতেন। এবং এই হোরেস ভদ্রলোক যে ধরনের মানে উনি বেসিক্যালি স্যাটায়ারের মধ্যে যে কমেডিটা ওটা দেখাতে চেয়েছেন, উনি কিন্তু মানে কোনো ডার্কনেস দেখাতে চাননি, উনি খুব লাইট ওয়েতে, খুব অপটিমিস্টিক ওয়েতে একটা সমাজের যে নেগেটিভ জিনিসগুলোকে আছে সেগুলোকে উনি অনেক লাইট ভাবে মক করে এক্সিকিউট করতে চেয়েছেন। তো এমন জিনিসকে উনি মক করতে পারবেন যেটা কোনো একটা বড় সিগনিফিকেন্ট ফিগারও হতে পারে, সেটাকে উনি খুব প্লেফুলি মক করে দিচ্ছেন, বা কোনো সিগনিফিকেন্ট একটা মানে ইভেন্ট হতে পারে, সেটাকে উনি খুব প্লেফুলি মক করে দিচ্ছেন। যেমন ধরুন মডার্ন টাইমস কিন্তু একটা খুব সুন্দর একটা আপনার হোরেশিয়ান স্যাটায়ার, মানে সেটা কিন্তু ওই সময়ের মানুষের যে চেঞ্জটা হচ্ছে, মেশিনের সঙ্গে খেলে 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 একটা মানুষ যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে খুব অসাধারণ ভাবে দেখানো হয়েছে মডার্ন টাইমসের মধ্যে দিয়ে। যেমন মডার্ন টাইমস হলো বা স্ট্যানলি কিউব্রিকের ডক্টর স্ট্রেঞ্জলাভ, এটা একটা দুর্দান্ত হোরেশিয়ান স্যাটায়ার। আমাদের পশ্চিমবঙ্গে এই হোরেশিয়ান স্যাটায়ারের বেঞ্চমার্ক হচ্ছে পরশ পাথর। সত্যজিৎ রায়ের ছবি, আপনারা সবাই জানেন। একজন ক্লার্ক, সে একটা পাথর খুঁজে পাচ্ছে যেটা এমন যে কোনো লোহার জিনিসকে ছোঁয়ালেই সোনা হয়ে যাচ্ছে, এবং তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ছবিটা। তো এরকম একটা পুরোপুরি একটা আউট অ্যান্ড আউট অ্যাবসার্ড জিনিসকে মানে আউট অ্যান্ড আউট অ্যাবসার্ড জিনিসকে নিয়ে মক করে, সমাজকে মক করে, সমাজের বিভিন্ন অ্যাসপেক্টকে মক করে উনি একটা কমেডি তৈরি করেছিলেন। সমাজের পলিটিক্সটাকে মক করে, সমাজের আপার ক্লাস সোসাইটির হিপোক্রেসিকে মক করে, মিডল ক্লাস সোসাইটির যে লালসা, লোভ, এগুলোকে মক করে। এরকম করতে করতে কিন্তু ছবিটা যায়। এবং আপনি দেখবেন যে কোনো চরিত্রই কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশনে তারা যেভাবে বিহেভ করা উচিত তারা কিন্তু সেভাবে বিহেভ করছে না। যেমন পরেশ বাবু যখন প্রথম পাথরটা উনি রিয়েলাইজ করলেন যে সব ছোঁয়ালেই সোনা হয়ে যাচ্ছে, উনি এক্সাইটেড হয়ে কাঁদতে শুরু করে দিলেন হাসতে হাসতে। সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক একটা বিষয় নয়। তারপর ওনার ওয়াইফও কাঁদছে, তারপর ওনার চাকরও কাঁদছে, খুবই আনরিয়েলিস্টিক একটা বিষয়, খুবই অ্যাবসার্ড। কিন্তু তার ভেতরের যে মেটাফারটা আছে, সেই মেটাফারটা যে
মনিপকে কাঁদতে দেখে চাকরও কোনো ক্লুলেস হয়ে গিয়ে চাকরও কাঁদছে, কারণ মনিপ কাঁদছে। তো মনিবের হুকুম মানতে মানতে তাদের এমন অবস্থা হয়ে গেছে যে তার নিজের সত্তাটা চলে গেছে। তো এই যে বিষয়টা দেখাচ্ছে একটা ছোট্ট কান্নার সিনের মধ্যে দিয়ে, এইভাবে কিন্তু হোরেশিয়ান স্যাটায়ারও অপারেট করে। এবং এই জন্য একটা মানে হোরেশিয়ান স্যাটায়ার একটা বেঞ্চমার্ক এই ছবিটা আমি মনে করি। এবং অবশ্যই পরশ পাথর আপনারা দেখুন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা অবশ্যই দেখুন। এবং এই ছবিটার ছায়া ধরেই আমি যদি হোরেশিয়ান স্যাটায়ারের আরো আমার কিছু প্রিয় ছবি বলি, আমি 5টা ছবি বলবো, খুব বেশি ছবি বলবো না। আমার প্রিয় 5টি হোরেশিয়ান স্যাটায়ার বাংলা চলচ্চিত্রে তৈরি হওয়া। তার মধ্যে আরেকটা ছবি যেটা স্ট্যান্ড আউট করবেই করবে, যেটাকে আমি নিজে একটা মাস্টারপিস মনে করি, সেটা হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়ের আশিতে আসিও না। আপনারা যদি এমনি লেটার বক্স দেখেন বা উইকিপিডিয়া দেখেন, দেখবেন শ্রী জয়দ্রথ বলে একজন এই ছবিটাকে ডিরেক্ট করেছেন বলে বলা হয়। কিন্তু আমি মনে করি এই ছবিটা ভানু বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশন। এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের আশিতে আসিও না ছবিটা এত অনবদ্য একটা ছবি, মানে প্রথম থেকে শেষ অবধি আপনাকে ছবিটা হাসিয়ে যাবে, অথচ ভেতরে কত যে ছোট 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 বক্তব্য ছবিটা রেখে যাচ্ছে খুব সাটেল ভাবে, সেটা আপনি বুঝতেই পারছেন না। মানে যতক্ষণ না আপনি ছবিটার ভেতরটা ধরতে পারছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। যেমন মানে এই যে ধরুন উনি ইয়াং হয়ে যাচ্ছেন, তার মানে কি মানুষ যে বুড়ো হতে চায় না, মানুষের যে বুড়ো হওয়ার প্রতি একটা 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 বিতৃষ্ণা আছে, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে এস্টাবলিশ করেছে এই ছবিটা, সেটা ভাবা যায় না জাস্ট। ইভেন মানে মানুষের বড়লোক হওয়ার ইচ্ছে, মানুষের হঠাৎ করে কিছু একটা হাতে পেয়ে যাওয়ার ইচ্ছে, তার সঙ্গে লোভ, তার সঙ্গে লালসা, এই যে জিনিসগুলো পরশ পাথরেও কিছুটা এস্টাবলিশ করেছিল, আশিতে আসিও না কিন্তু এটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে। এবং তার সঙ্গে এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা অসম্ভব ভালো ফিজিক্যাল কমেডি করার যে একটা অসম্ভব ভালো তার মানে ক্যালিবার, সেটা এত সুন্দরভাবে পুরো ছবিটাতে পরিস্ফুট হচ্ছে, মানে ভাবা যায় না জাস্ট। আশিতে আসিও না অসাধারণ ছবি। আশিতে আসিও না আপনারা বোধহয় ক্লিকে পেয়ে যাবেন, কিংবা ইউটিউবেও পেয়ে যেতে পারেন। দারুণ ছবি, অবশ্যই দেখুন আশিতে আসিও না। এটাও একটা কুইন্টেসেনশিয়াল হোরেশিয়ান স্যাটায়ার। এরপর আমরা যদি দেখি আর কি হোরেশিয়ান স্যাটায়ার তৈরি হয়েছে আমাদের বাংলা চলচ্চিত্রে, আমরা কিন্তু আরো কয়েকটা খুঁজে পাবো। যেমন ধরুন তপন সিংহের ছবি গল্প হলেও সত্যি। গল্প হলেও সত্যি কিন্তু দুর্দান্ত একটা হোরেশিয়ান স্যাটায়ার। খুব সিম্পল ফ্যামিলি ফিউড, ফ্যামিলি প্রবলেমস, ফ্যামিলির জিনিসপত্র নিয়ে তৈরি একটা ছবি, যেখানে একজন ভদ্রলোক আসছে, এসে সে এই ফ্যামিলি ফিউডটাকে ঠিক করে দিচ্ছে। এবং থ্রু আউট খুব লাইট হার্টেড মেজাজে, খুব লাইট হার্টেড কমেডি দিয়ে পুরো বিষয়টাকে এস্টাবলিশ করে আপনার একটা জয়েন্ট ফ্যামিলির যে মানে একটা গ্রুপিজম, একটা সবাই মিলে একসাথে থাকার যে আনন্দটা, সেটা এত সুন্দরভাবে এস্টাবলিশ হচ্ছে। এবং ছবির শেষে গিয়ে যখন ধনঞ্জয় পুরো বিষয়টাকে এস্টাবলিশ করে দিচ্ছে খুব সাটেল ভাবে, সেটা কিন্তু দুর্দান্ত। এবং এই ফ্যামিলি ফিউড থেকে ফ্যামিলির একত্র হওয়া, সেই জিনিসটাকে খুব সাটেল ভাবে এই ছবিটা দেখানো হচ্ছে এবং খুব লাইট হার্টেড ওয়েতে দেখাচ্ছে। সেজন্য আমি এটাকে একটা কুইন্টেসেনশিয়াল হোরেশিয়ান স্যাটায়ারের মধ্যেই ফেলবো। যদিও অনেকেই এই ছবিটাকে কমেডির মধ্যেই ফেলে দেবে, আমি কিন্তু এটাকে ঠিক কমেডির মধ্যে ফেলতে রাজি নই। আমি এটাকে স্যাটায়ারই বলবো, কারণ সেই সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের যে চেঞ্জটা, সেটা খুব সুন্দরভাবে ছবিটার মধ্যে তুলে ধরা হয়েছে। ছোট 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 জিনিসপত্র, কাজের লোকের সঙ্গে সমস্যা, এগুলো এত সুন্দরভাবে একটা বাড়ির মানে একটা পারিবারিক ড্রামার মধ্যে দিয়ে দেখানো হয়েছে। এমনি তো আমরা ফ্যামিলি ড্রামা এত দেখি এখন, কিন্তু একটা ছবিও এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্রগুলোকে তুলে ধরতে পারে না। এবং দুর্দান্ত ছবি ওই সময়কার মানে পশ্চিমবঙ্গের একটা মানে জলজান্ত চিত্র এই ছবিটা তুলে ধরছে। এবং রবি ঘোষের তো মানে অনবদ্য অভিনয়, মানে প্রত্যেকেরই অনবদ্য অভিনয়, শুধু রবি ঘোষ কেন বলবো, প্রত্যেকেরই। এবং রবি ঘোষ ইজ আনপ্যারালেল। এবং রবি ঘোষ কিন্তু অ্যাকচুয়ালি সেই ক্যাটালিস্ট হয়ে অ্যাক্ট করছে, সেই মেটাফারটা, সেই ইউনিটির মেটাফার,
এই পুরো ছবিটার মধ্যে দিয়ে। সেজন্য আমি বলবো যে এটা একটা হোরেশিয়ান স্যাটায়ার, যেখানে একটা লাইট হার্টেড ওয়েতে অনেক ছোট্ট ছোট্ট জিনিসকে মক করে সেটাকে কিভাবে ঠিক করা যায় একটা অপটিমিস্টিক জায়গায় গিয়ে ছবিটা এন্ড হচ্ছে। যেমন হোরেশিয়ান স্যাটায়ারও সবসময় একটা অপটিমিস্টিক কথা বলে, তো এই ছবিটাও সেরকমই একটা অপটিমিস্টিক জায়গায় গিয়ে শেষ হচ্ছে। তো সেই জন্য আমি এটাকে একটা কুইন্টেসেন্সিয়াল হোরেশিয়ান স্যাটায়ারের মধ্যেই ফেলবো। তপন সিংহর গল্প হলেও সত্যি, আপনারা ইউটিউবে পাবেন। আরেকটা যে ছবিটা নিয়ে কথা না বললেই নয়, সেই ছবিটা হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি। ছবিটার নাম হচ্ছে জমালয়ে জীবন্ত মানুষ। জমালয়ে জীবন্ত মানুষ আদপে কিন্তু আপনি যদি খুব ইয়েতে দেখেন, আপনি দেখবেন যে একটা পুরো অ্যাবসার্ড ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে। আপনি আউটার লেয়ার থেকে দেখলে বুঝতে পারবেন যে একটা পুরোপুরি অ্যাবসার্ড ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে, কিন্তু সেই অ্যাবসার্ড ওয়ার্ল্ডটা পুরোপুরি আমাদের পৃথিবীরই কথা বলছে, আমাদের পৃথিবীর বিভিন্ন ছোট ছোট অ্যাসপেক্টের কথা বলছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের এই ছবিগুলো একটা এই ছবিটার বিশেষ করে একটা অনবদ্য জায়গা আছে যে ছবিটা কিন্তু ওপেনলি অনেক ক্রিটিসিজম সেগুলো মুখে 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 বলে দেয়। এই ক্রিটিসিজম গুলো মুখে বলে দিচ্ছে, কিন্তু হার্শলি বলছে না, কমিক্যালি বলছে। এটাই হচ্ছে হোরেশিয়ান স্যাটায়ারের কিন্তু মেন রুল, যে আপনি ক্রিটিসাইজ করবেন কিন্তু আপনি কমিক্যালি বলবেন, আপনি লাইট হার্টেডলি বলবেন। তো এই ছবিটাও একটা দুর্দান্ত ছবি, এবং এটাও একটা কুইন্টেসেন্সিয়াল হোরেশিয়ান স্যাটায়ার, জমালয়ে জীবন্ত মানুষ। আপনারা অবশ্যই ইউটিউবে পাবেন এই ছবিটাও। আরেকটা যে ছবিটার কথা একেবারেই মিস করে গেলে বিরাট বড় ভুল হবে, সেটা তপন সিংহেরই ছবি। সেটা হচ্ছে এক যে ছিল দেশ। এই ছবিটাও একটা দুর্দান্ত হোরেশিয়ান স্যাটায়ার, এবং আমি বলবো এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্যাটায়ার ফিল্মস টু হ্যাভ বিন মেড ইন ওয়েস্ট বেঙ্গল। যে কোনো ইরেসপেক্টিভ অফ দ্য টাইপ অফ স্যাটায়ার, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্যাটায়ার ফিল্মস টু হ্যাভ বিন মেড। কিভাবে অসাধারণ একটা কমিক্যাল ওয়েতে একটা বৈজ্ঞানিকের আবিষ্কারকে নিয়ে, যে এমন একটা আবিষ্কার, যে আবিষ্কারটা খেলে সবাই সত্যি বলতে শুরু করবে, সত্যের টনিক, এই জিনিসটাকে মানুষের সত্যি না বলতে পারার ক্ষমতাটাকে এত সুন্দরভাবে মক করেছে এই ছবিটা, জাস্ট অনবদ্য, জাস্ট ভাবা যায় না। এবং শুধু সত্যি বলতে পারার না বলতে পারার ক্ষমতা নয়, তার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের, তার সঙ্গে ব্যবসায়ীদের, প্রত্যেকটা শ্রেণীর মানুষের মধ্যে যেভাবে এই ছোট্ট সত্যি বলতে না পারার ক্ষমতা, সেটাকে যেভাবে মক করেছে ছবিটা প্রথম থেকে শেষ অবধি। এবং ছবির একদম শেষ প্রান্তে একটা জায়গা আছে, যখন দীপঙ্কর দে এরকম ওই আবিষ্কারটা নিয়ে এরকম যে পায় তারি করে এরকম নাড়াচ্ছে এবং ছুড়ে দিচ্ছে, এবং সবাই নিজেদের মধ্যে কাড়াকাড়ি করছে ওই এটা নিয়ে। এবং মানুষ কিভাবে বন্য হয়ে যায় কোনো কিছু, একটা সামান্য জিনিসের জন্য কতটা বন্য হয়ে যেতে পারে, একটা অনবদ্য ছবি সেই নিয়ে, জাস্ট ভাবা যায় না। এরকম একটা বিষয় নিয়ে যে এরকম ছবি তৈরি করা যায়, সেটা একমাত্র তপন সিনহাই করতে পারেন, এবং তপন সিনহা এভাবে ভাবতে পারেন। তপন সিনহার ভ্যারাইটি নিয়ে তো কোনো কথা হবে না। তো দুর্দান্ত ছবি, অবশ্যই দেখুন এক যে ছিল দেশ। এই ছবিটাও পুরোটাই আপনি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, পুরোটাই পেয়ে যাবেন। এবং এইখানেই আমরা হোরেশিয়ান স্যাটায়ার শেষ করবো। আমি কিন্তু বেশ কয়েকটা সাজেশন আপনাদের দিয়ে দিলাম, এবং এই 5টি রেকমেন্ডেশন দিয়েই আমরা আজকের পর্ব শেষ করব। পরের পর্বে আমরা আরো বাকি 2 ধরনের স্যাটায়ার নিয়ে কথা বলবো। আপনারা সঙ্গে থাকুন। আজকের মতো এই পর্ব এইটুকুই। আপনারা আপনাদের সাজেশন আমাদের অবশ্যই কমেন্ট বক্সে দিন। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে চেনা জানা মানুষদের মধ্যে ছড়িয়ে দিন, এবং এই ভিডিওর নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটা ছুঁয়ে দিন। আমার ফেসবুক অ্যাকাউন্ট অর্ক ভট্টাচার্য, আমাকে ওখানে ফলো করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।